আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ঢাকা ওমেন্স কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সামাজিক পরিসংখ্যানের পঞ্চম চ্যাপ্টারের স্কাইবর্গের একটি অঙ্ক তোমাদেরকে বোঝাবো। সেটা বোঝাবো এবং তার উপর ভিত্তি করে তোমাদেরকে একটা এক্সাম নিব। তো অঙ্কটা হলো যে স্কয়ার টেস্টের স্কাইবর্গ পরীক্ষায় ব্যবহারের উদাহরণ। এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে সব পরীক্ষাতে কিন্তু আমাদের চলে আসে। এখন মানে দেখা যাচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে এক্সামগুলি হয় সামাজিক পরিসংখ্যানের ক্ষেত্রে এই অঙ্কটা মোটামুটি থাকেই। মানে এই ধরনের অঙ্কটা মোটামুটি থাকে। তো তোমরা এই অঙ্কটা একটু ভালোভাবে করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। এটা খুবই সোজা অঙ্ক। অঙ্কটা হলো যে একটি কারখানায় ৭০০ জন শ্রমিক আছে, যার মধ্যে ২৫০ জন শিক্ষিত। একটি দক্ষতা টেস্টে ২০০ জন শ্রমিক ছাঁটাই করা হলো, যার মধ্যে ৫০ জন শিক্ষিত। উপাত্তগুলোকে একটি স্কয়ার টেবিলে সাজাও এবং দেখাও যে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক আছে কিনা। এখন একটা চার্ট দেওয়া আছে, ছকের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি আমরা, শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ। তো আমাদের কি বলেছিল যে আমাদের বলেছে যে মোট ৭০০ জন স্টুডেন্ট আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৭০০ জন স্টুডেন্ট আছে। আর সেখানে আবার বলেছে যার মধ্যে ২৫০ জন শিক্ষিত। তো শিক্ষিত কতজন? ২৫০ জন। তার মধ্যে এই যে মোট ২৫০ জন শিক্ষিত। আবার দেখা গেল দক্ষতার টেস্টে ২০০ জন শ্রমিক ছাঁটাই করা হলে তার মধ্যে ৫০ জন শিক্ষিত ছিল। এখানে দেখা যাচ্ছে ৫০ জন, ২০০ আর ৫০ আর ২৫০ জন। সবটা আমরা বোঝার চেষ্টা করি। তারপর দেখা গেল অদক্ষ। অদক্ষ মানে ৭০০ জন শ্রমিকের মধ্যে ৮০ জন শিক্ষিত থাকলে বাকি থাকে ৪৫০ জন। তার মধ্যে আমাদের অদক্ষতার টেস্টে ২০০ জন যেহেতু ছাঁটাই করেছে, ৫০ জন ছিল শিক্ষিত, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে ২০০ জনের মধ্যে ৫০ যদি চলে যায় তাহলে তাকে ১৫০ জন। এখানে আছে যে ১৫০ জন অদক্ষ, আর বাকি ৪৫০র মধ্যে ৫০ জন ১৫০ জন অদক্ষ হলে ৩০০ জন দক্ষ অশিক্ষিত। তো চারটা আমরা এটা এইভাবে দেওয়া হয়েছে। আবার এর মধ্যে স্কাই টেস্টটা কিভাবে করবো সেটা আমরা এখন বুঝবো। সমাধান নেই। তো সমাধান আমরা যে ছকটা দেখলাম, দেখা যাচ্ছে যে এখানে ছকটাতে শিক্ষিত, অশিক্ষিত মোট, দক্ষ, অদক্ষ মোট। হ্যাঁ, এখন দক্ষতা টেস্টে আমরা দেখতে সবগুলো ছকে এ বি সি ডি। হ্যাঁ, এ বি সি, এখানে ডি হবে। আচ্ছা, ঠিক আছে, এখানে ডি হবে। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে আর স্কয়ার। এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে R1, R2 আর C1, C2, আর চারটা ঘরকে আমরা এ বি সি ডি চলকে ভাগ মানে ডিভিড করলাম। আর এখানে R1, R2, C1, C2। এখানে আমরা এই অঙ্কটাকে করার ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, এখানে 17 মানে 178.54 এবং 321.43, 71.43, 128.57, 7, এটা কিভাবে এসছে এটা আমরা এখন পরবর্তীতে আমরা বোঝার চেষ্টা করব। নাস্তিক কল্পনা শিক্ষার সাথে দক্ষতা সম্পর্ক নাই, বা বিকল্প কল্পনা শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে। তার মানে আমাদের স্কাই টেস্টে বলতে হচ্ছে যে সে মানে না, শিক্ষার সাথে দেখা গেল ৭০০ জন শ্রমিক আছে, তার মধ্যে ২৮০ জন শিক্ষিত আছে, ৪৫০ জন অশিক্ষিত আছে। আবার দক্ষতার টেস্ট করে দেখা গেল যে ২০০ জনকে সেখান থেকে নিয়ে গেল, সেখানে আবার ৫০ জন শিক্ষিত ছিল। এখন আমাদের কোশ্চেন করা ছিল, আনসার দিতে হবে যে শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক আছে কিনা। এখন নাস্তিক কল্পনাতে বলা হয়েছে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নাই, যেটা না বোধক। আর বিকল্প কল্পনা হলো শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক
আছে। এবার এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা হলো বিষয়। তো স্কাই টেস্টের সূত্রটা যেমন আমাদের সিগমা এফ ও মাইনাস এফ ই বাই এফ ই। এফ ও ফ্রিকোয়েন্সি অবজারভেশন, এফ ই দিয়ে বোঝানো হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপেকটেশন এবং বাই ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন, অর্থাৎ পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মান। আমরা এক্স দিয়ে স্কাই বর্গ, সিগমা দিয়ে সমষ্টি বুঝিয়েছি, এফ ও দিয়ে পর্যবেক্ষিত ফ্রিকোয়েন্সি অফ অবজারভেশন মানে পর্যবেক্ষিত গণসংখ্যা, এবং এফ ই দিয়ে প্রত্যাশিত গণসংখ্যা, এটাকে আমরা বুঝেছি। এই সূত্রটা আমাদের স্কাই টেস্টের অঙ্কে আছে। তারপর যেটা দেখলাম যে আমরা যে প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সেল তৈরি করতে গিয়ে আমরা দেখলাম যে a ইকুয়াল টু r1 ইন্টু c1 বাই n। n আমরা কত জানি? আমরা এখন এই সূত্রটা a b c d, ওই যে আমরা যে ভাগ করলাম, যে 4টা ছকে a b c d করে ভাগ করলাম, সেই a b c d। এখন আমরা ওই পাশে কিন্তু আমাদের ছিল, খেয়াল করতে হবে যে এখানে দেখা আছে, এই যে এখানে তোমরা দেখো a b c d হবে। এখানে দেখো r1 r2, এখানে দেখো c1 c2। এখন এইগুলোকে আমরা ছকের মাধ্যমে বসিয়ে মান বসাবো। মান বসিয়ে আমাদের কি আসে সেটা আমরা দেখি। r1 ইন্টু c1 বাই n। r1 এর মান কত আমরা দেখতে পেয়েছি 500, এবং c1 এর মান দেখতে পেয়েছি আমরা 250, আর n এর মান কত 200, মানে n এর মান হলো 700। তখন এটা যোগ মানে গুণ করে ভাগ করে যে মানটা আসে, আমরা ক্যালকুলেটরে করে দেখলাম যে 178.571। এখন আমরা একটা লিখবো না, পয়েন্টের পরে আমরা মূলত দুইটা ঘরকে আমরা লিখে থাকি। তারপরে বি এর মানের ক্ষেত্রে আমরা সে একই দেখলাম, r1 ইন্টু c2 বাই n। এখন r1 এর মান কত আমরা জানি 50, c2 এর মানও সেই ছকে দেখে নিলাম যে c2 এর মানে 450, আর n এর মান আমরা জানি 70। তো ইকুয়াল টু 321.428। আর এখানে 8 যেহেতু 5-এর বড়, তাহলে 3টা সংখ্যা আমরা লিখবো না পয়েন্টের পরে। আর আমরা জানি যে 5-এর বড় হলে পরবর্তী সংখ্যাটা থেকে একটা সংখ্যার মান এখানে 2-এর কাছে চলে আসবে, তাহলে 321.43 হবে। তারপর এটা আমরা a এর মান বের করলাম, এটা c এর মান বের করলাম, a এর মান বের করলাম, এটা b এর মান বের করলাম, এটা c এর মান করব। c এর মানটা আমরা দেখলাম যে আমরা r1 দিলাম, c এর মানটা আবার দেখতেছি r2 c1 r2 c2, ঠিক আছে। আর r1 ইন্টু c1 বাই n, আবার r1 ইন্টু c2 বাই n। আবার গেল যে r1 r2 ইন্টু c1 আবার r2 ইন্টু c2 বাই n। এখন আমরা ভাগ করে গুণ করে আমরা যে মানটা আসে সেই মানগুলি কিন্তু আমরা এখানে এখানে লিখে দিলাম। এখানে লেখার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মানগুলো কিন্তু এই যে 78, 178.57, 321.43, তারপর 71.43, 128.57, এই মানগুলো আমরা এর মাধ্যমে আমরা এই যে এইগুলো হলো এই মানগুলো, ঠিক আছে। এটা চলে আসলো। এটার পরে আমরা যেটা দেখতেছি যে এটা এখন আমরা বিশ্লেষণী ছক পর্যবেক্ষিত ও প্রত্যাশিত গণসংখ্যার মান বসিয়ে, আমরা যেহেতু ওই পরিসংখ্যান করছি, আমাদের কিছু মানে ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করতে আমার কিছু প্রবলেম হয়েছে বলে তোমরা একটু বুঝিয়ে নিবে বিষয়গুলো, হ্যাঁ। তো সেল আমরা ওই যে সেল সি এ বি সি ডি আমরা পড়েছিলাম, সেটা আমরা বসালাম। তারপরে এফ ও এফ ই, এফ ও মানে অবজারভেশনের মানগুলি কিন্তু আমরা দেখেছি, তাই না। অবজারভেশনের মান দেখেছি। এফ ই এক্সপেকটেশন মানে আমরা যেটা করে বের করেছি, মানে আগে আমরা এই যে এইগুলো করে বের করেছি, এটা হলো যে প্রত্যাশিত না এক্সপেকটেশন গণসংখ্যা, এই যে এগুলো হলো এক্সপেকটেশন গণসংখ্যার মান।
ঠিক আছে, এই মানটা আমরা এই যে এখানে বসিয়ে দিলাম। আর F1 মানটাও আমাদের লেখা ছিল আগে 200, 300, 50, 150। মানে আমার এ বি সি ডি যে মানগুলো ছিল লিখেছিল। আমাদের সূত্রে আমরা কি লিখেছিলাম? সূত্রে লিখেছিলাম যে অ্যাসেস প্রোগ্রাম স্কাই টেস্টে বললো যে ইনটু মানে এক্স ও মাইনাস এফ ও মাইনাস এফ ই বাই এন, তাই না, সিগমা। এখন আমরা এফ ও মাইনাস এফ ই, এই যে এফ ও আর এই এফ ই এইটাকে আমরা মাইনাস দেব। 200 থেকে 178 মাইনাস দিলে কত আসছে? 21.43। ঠিক তেমনি 300 থেকে 321 মাইনাস দিলে 21 আসলো। আবার 50 থেকে তোমার এই 71.43 মাইনাস করলে ঠিক 21.43 আসে। তারপর 150 থেকে যেটা আসলো 150 থেকে 128.57 মাইনাস দিলে আমরা দেখতে পাচ্ছি যে 21.43 আসছে। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলি মান মোটামুটি একই রকম, মোটামুটি না একই রকম। ঠিক আছে, যাক যেটা হোক। তারপরে হলো যে আমাদের স্কয়ার সূত্রের মধ্যে, হ্যাঁ, স্কয়ার ছিল, এই স্কয়ারটা আমরা লিখিয়ে দিলাম। করে এই মানটাকে স্কয়ার 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 দিয়ে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা এখন কি করব? আমাদের সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার মান বসে এফ ই। এফ ই মানে এই যে এফ ই, এটা মানে এফ এর মান হলো এগুলো, আর এটা হলো এফ ই। তাহলে এই মানটাকে 459.24 যাকে আমরা 178.57 দিয়ে ভাগ করব। ভাগ করে যে মানটা আসলো সেটা হলো 2.57। আমাদের এখন বুঝতে হবে যে প্রতিটা এই যে এফ ও এফ ই কি, আমরা সেটা করে বের করেছি। সূত্র অনুযায়ী এফ ও মাইনাস এফ ই লেখা আছে, সেটাও আমরা বের করেছি। এফ ও এফ ই মাইনাস স্কয়ার ছিল, সেটাও আমরা বের করেছি। বাই এফ ই ছিল, সেটা আমরা বের করে ফেলেছি। তাহলে আমাদের এই সূত্রে যে সিগমা স্কাই টেস্টের যে সূত্রটা আছে সেটা হলো এফ ও মাইনাস এফ ই ইন্টু এস স্কোয়ার বাই এফ। আমরা এই মানটা আমরা সিগমা দিয়ে এইগুলি যেগুলি পেয়েছি এটা যোগ করলে এই মানটা। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরিসংখ্যান হলো একটা মানে একটা বিষয়, এটা হলো প্র্যাকটিস। তুমি যত প্র্যাকটিস করবে তত পারবে, প্র্যাকটিস না করলে তুমি ভুলে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে। তারপরে হলো যে যেটা আমরা করে ফেললাম, আমাদের একটা চার্ট তৈরি হয়ে গেল, আমরা এটা করে ফেললাম। তারপর স্বাধীনতার মাত্রা বা মান, ডিফেন্স অফ ফ্রিডম, ডিমান্ড অফ ফ্রিডম বলা, ডিএফ স্বাধীনতা, ডিমান্ড অফ ফ্রিডম বলা হচ্ছে মাত্রাকে। তারপর আর আর ইন্টু মাইনাস ইন্টু সি, মাইনাস এখানে 1 হবে, হ্যাঁ এখানে 1 লেখাটা হয়নি, সরি। আর -1 সি -1, হ্যাঁ। তো আর এর মান কেন এখানে 2 আসলো? আমরা সেখানে দেখতে পাই যে R1 R2 আমরা কোথায় দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে এই যে এখানে এই যে এখানে আমরা দেখো R1 R2, এখানে দুইটা ছিল না? আর এর মান কি দুইটা ছিল বলে 2, তিনটা থাকলে 3 হতো, চারটা মান থাকলে 4 হতো। তো আমরা এখানে যেহেতু দুইটা আছে ঠিক সেজন্য আমরা লিখলাম যে 2, আর এর মান 2 আর -1 এর সূত্র অনুযায়ী ডিফেন্সিভ ফ্রিডম, ডিমান্ড অফ ফ্রিডমের ক্ষেত্রে সেটা হয়। আবার C1 C2, তাহলে এখানেও দুইটা আছে, তাহলে C1 2 2 -1 হবে। ঠিক আছে, তো এই মানটি এখানে বসানো হলো। এখানে আর -1 থেকে মানে 2 মাইনাস 1 গেলে আমরা 1 পাই, 2 -1 গেলে 1 গেলে 1 পাই, মানে 1 × 1 মানে রেজাল্টটা হলো 1 হলে এখন ফলাফলটা কি দাঁড়ালো আমরা সেটা দেখি। তো ফলাফলটাতে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত গ্রহণ বা পরিসংখ্যানের যাচাইয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে 5% সংশয়ের মাত্রা, অর্থাৎ যে মাত্রা হলো 5% সংশয়ের মাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্বাধীনতার মাত্রা, মানে ওই যে আমরা এখানে যে আমরা 1 পেলাম না, 2 - 1 2 - 1
এই মাত্রাটা আমরা ইন্টু করে মান কত, স্বাধীনতার মাত্রা কত পেলাম? 1 পেলাম। 1 পাওয়ার ফলে আমরা কি দেখতে পেলাম যে সিদ্ধান্ত গ্রহণের বা পরিসংখ্যানী যাচাইয়ে 5% সংশয়ের মাত্রা এবং 1% স্বাধীনতার মাত্রা স্কাই বর্গের তাত্ত্বিক মান টেবিল ভ্যালু, ওই যে আমাদের বইয়ের পিছনে কিন্তু তাত্ত্বিক মান টেবিল বর্গ ভ্যালু আছে, সেটা আমরা যদি ঘাঁটি সেখানে আমরা দেখতে পাবো এস স্কয়ার এর মান, স্কাই টেস্টের মানটা 3.841 টেবিল মানের হতে প্রাপ্ত। হ্যাঁ, এটা এই 3.4841 এটা হলো এটা টেবিল মান, যেটা এটা পেয়েছি এটা টেবিল মান থেকে। বইয়ের পিছনে যে পেজ আছে সেখানে আমরা দেখলাম যে স্কয়ারের মান হলো 3.841, যা আমাদের নির্ণীত এস স্কয়ার মানের চেয়ে ছোট, তাই না? এস স্কয়ার মানটা কত হয়েছে? এত এস স্কয়ার মানের চেয়ে ছোট, সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়। মানে এই যে এটা মাত্রা টেবিল মানের চাইতে ছোট বের হলো, যে এই যে এটা দেখি এটা 14 না লেখা আছে, এটার চাইতে এই রেজাল্টটা কথা আছে, এখানে 14 আছে আর এখানে আসছে তোমার 3, তাহলে তার মানে কি এই টেবিল মানটা তোমার এটার চাইতে ছোট না, ছোট না, এই ছোটটার কারণে আমরা বলতে যদি মান ছোট হয়, টেবিল মানের চেয়ে টেবিল মান যদি তোমার নির্ণীত মানের চেয়ে ছোট হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য নয়। নাস্তিক কল্পনাটি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নাই কথাটি গ্রহণযোগ্য নয়। বিকল্পনা কল্পনাটি গ্রহণযোগ্য, অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো যেটা? তার মানে আমরা যেটা বুঝতে পেলাম যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক বিদ্যমান। তো আমাদের প্রশ্ন এসেছিল, একটি কারখানায় 700 জন শ্রমিক আছে, যার মধ্যে 250 জন শিক্ষিত। একটি দক্ষতা টেস্টে 200 জন শ্রমিক ছাঁটাই করা হলো, যার মধ্যে 50 জন শিক্ষিত। উপাত্তগুলোকে একটি টেবিলে সাজায় এবং এর ভিত্তিতে দেখা গেল যে সম্পর্ক আছে কিনা। এবং দক্ষ অদক্ষতা টেস্টের ভিত্তিতে আমরা দেখলাম যে শিক্ষিত মান সবগুলি করা আছে, সেখানে আমরা এ বি সি দিলাম, আর এখানে র্যাঙ্ক 1 র্যাঙ্ক 2 দিলাম এবং C1 C2 দিলাম। তারপরে আমরা যেটা দিলাম, আমি তোমাদেরকে কিন্তু আবার রিভিউ করাচ্ছি, যে অঙ্কটা আমরা যেটা করছি সেটা কিন্তু আমি আবার তোমাদেরকে বোঝাচ্ছি। তো আমরা শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ, অদক্ষ, এটা আমাদের চার্টে দেওয়া থাকবে, সেটা আমরা এইভাবে লিখে দিলাম। তারপর আমরা এ বি সি ডি লিখে দিলাম, তারপর R1 R2 দিলাম, C1 C2 দিলাম, এবং এনটা যেহেতু প্রত্যাশিত মানে ফ্রিকোয়েন্সি মানে মোট উপাত্ত সংখ্যা 700 জন। এখন দেখতে পেলাম যে নাস্তিক, আমরা দুইটা কল্পনা আছে, যে শিক্ষার সাথে প্রশ্ন চেয়েছিল, যে আনসার চেয়েছিল যে আমাদের শিক্ষার সাথে দক্ষতার কোনো সম্পর্ক আছে কিনা। আমরা আবার বিকল্প কল্পনা দেখতে পেলাম যে শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে, যে কোনো একটা আনসার হবে আমাদের। এখন আমরা সূত্রটা দিলাম, এই সূত্রটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কোনটা কোন মান সেটা আমাদের মনে রাখতে হবে, যে এফ ও প্রত্যাশিত গণসংখ্যা যেটা চার্টে দেওয়া আছে, এফ এফ ই মানে পর্যবেক্ষিত এফ ও পর্যবেক্ষিত পণ্যের সংখ্যা, এফ ই হলো প্রত্যাশিত। পর্যবেক্ষিত গণসংখ্যা কিন্তু আমাদের দিয়ে রেখেছে, এখন আমাদের এফ ই প্রত্যাশিত গণসংখ্যা বের করতে হবে। তো প্রত্যাশিত গণসংখ্যা বের করলাম এ বি সি ডি দিয়ে। তো R1 ইন্টু R1 ইন্টু C1 বাই N, এই মানগুলি বসিয়ে আনসার পেলাম। এটা প্রত্যাশিত মানে এফ এর মান। তো সেই সেমটা একই সূত্র মানগুলি বসিয়ে আমরা এগুলি লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা কি করলাম, লিখে ফেলার পরে আমরা এই যে মানগুলি আমরা ছকে, আমরা মান বিশ্লেষণী ছক, পর্যবেক্ষিত প্রত্যাশিত গণসংখ্যার মান বসে আমরা সেল তৈরি করেছিলাম এ বি সি ডি, সে এফ ও মানগুলি আমরা দেখেছিলাম যে 200 350 150 এফ ই আমরা ওই যে অঙ্ক করে আমরা বের করেছি। তারপর সূত্রে যেহেতু ছিল এফ ও মাইনাস এফ ই, আমরা এইটাও বসিয়ে দিলাম সূত্রে, যে এই যে আমরা সূত্রটা এফ ও মাইনাস এফ ই ইন্টু এস স্কোয়ার বাই এফ ই। তারপর এই যে এ এফ করলাম, তারপর এই মানটা এটার সাথে এই মানটা
FO মানে FO থেকে এটা বিয়োগ করে এটা আসলো, তারপর আমরা স্কয়ার দিলাম, স্কয়ার দিয়ে মান বসালাম FE দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল। তারপর মাত্রা, স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে আমরা দেখলাম যে ডিমান্ড অফ ফ্রিডমের ক্ষেত্রে R মাইনাস 1 C-1 আর হলো আর এর দুইটা মান R1 R2 আর R2 -1 আবার C1 C2 -1 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 এসেছে। হ্যাঁ, এখন আমরা চার্টের মধ্যে ফলাফলের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে সিদ্ধান্ত গ্রহণ বা পরিসংখ্যানিক যাচাই 5% সংশয়ের মাত্রা এবং স্বাধীনতার মাত্রা স্কাই বর্গের তাত্ত্বিক মান টেবিল ভ্যালু যেটা আমরা পেয়েছি টেবিল ভ্যালুতে 3.4 841 এদের টেবিল মান থেকে পেয়েছি, আর নির্ণীত মান পেয়েছি আমরা 14। এখন এখানে দেখা যাচ্ছে টেবিল মানের চেয়েতে যদি প্রত্যাশিত মান বড় হয় তাকে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য নয়। তার বিকল্প নাস্তিক কল্পনা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে অবশ্যই বিকল্প কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তোমাদের এই টাইপের একটা অঙ্ক আমি নেক্সটে এক্সাম নিব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।